ভারতের এবার বিপদ বহুগুণ বেড়েছে। ভারতের কোনো প্রতিবেশী নাই ভারতকে বন্ধু মনে করে। কাজেই ভারতের উচিত হবে আজকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আর যেন কোনোদিন আমাদের দেশের ভূমিতে প্রবেশ করে, আমাদের পবিত্র মাটিতে প্রবেশ করে আমাদের জনগণের গাছপালা কাটা, ধান কেটে নেওয়া এই দুঃসাহস যেন না দেখায়। ভারত একটা মেসেজ পেল যে এই বাংলাদেশ বদলে গেছে। তারা তো বাংলাদেশকে 5ই আগস্টের আগে চিনত না। 5ই আগস্টের আগে এখানে কত নির্যাতন হয়েছে সংখ্যালঘুদের উপরে আওয়ামী লীগের মদদে, তখন তাদের মুখ থেকে জীবও বের হয়নি। এই যে সমস্ত পণ্ডিত বা বুদ্ধিজীবীরা এতদিন আমাদের জ্ঞান দিত, হ্যাঁ ভারত একটা বড় দেশ, চারিদিকে বর্ডার, 4600 কিলোমিটার, এইটা ভারতের সমস্যা, আমাদের সমস্যা না। আরে রবি ঠাকুরের ভাষায় সাগরে পেতেছি শয্যা, শিশিরের কি ভয়। বাংলাদেশের মাটি যে বাংলাদেশের মানুষ রক্ষা করবে, আজকের ঘটনা তার একটি জ্বলন্ত উদাহরণ। ভারতকে শিক্ষা নিতে হবে। ভারত আর কতদিন এই দাদাগিরি আধিপত্যবাদের চেষ্টা করবে? আজকের জবাব যদি তারা বুঝতে না পারে, তাহলে ওই পুরাতন কথা, দেয়াল লিখন পড়তে না পারলে আপনার যে যারা দেয়াল লিখন পড়তে পারে না তাদেরই কপালে সেই কয়েকজন অল্প সব্যসাচী সাংবাদিক যারা বিগত ফ্যাসিস্ট আমলে জেল জুলুমকে উপেক্ষা করে, মৃত্যু ভয়কে উপেক্ষা করে এই রাতে টকশোগুলো করে সারা, আমরা যারা দেশে থাকি, অন্য আমার 2 সহ আলোচক যারা বাইরে থাকেন, সবাইকে যুক্ত করে বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখানোর প্রক্রিয়া আপনারা বন্ধ করেননি চরম অন্ধকারেও। সেই জন্য আপনাকে অভিবাদন। এবং আমার সঙ্গে 2 জন অত্যন্ত শ্রদ্ধেয় আলোচক, ডক্টর জগলুল হায়দার আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমাদের ইউনিভার্সিটি স্যারকে অসংখ্য অভিনন্দন। এবং আরেকজন অত্যন্ত প্রতিভাবান মেধাবী আইনজীবী ব্যারিস্টার ওয়াহিদ মোহাম্মদ মাহবুব, তাকেও আমি অভিনন্দন জানাই। তার টকশো আমি সবসময় দেখি। সাহস এবং মেধার মেলবন্ধন তার মধ্যে আমি খুঁজে পাই। তাকেও আমার সালাম এবং শুভেচ্ছা। এবং আপনার বাংলা ভাষাভাষী দর্শকদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সংক্ষেপে ভারতের ইস্যু এবং আপনার দ্বিতীয়টাও আমি একটু বলে দেব, কারণ আমার একটু অন্য কাজের কারণে বিদায় নিতে হবে, এই জন্য দর্শকদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আমি কিন্তু মনির ভাই ভারতের এই অবৈধ কর্মকাণ্ড নতুন দেখছি না। ভারত দীর্ঘদিন ধরেই আমাদের সীমান্তবর্তী গ্রামগুলোতে এসে ধান কেটে নিয়ে যায়, গাছ কাটে, পুকুরের মাছ নিয়ে যেত, আপনার অন্যান্য জায়গায় ব্যবসায়ীদের ডিস্টার্ব করা। আমি যেটাই আশাবাদী, গত কয়েকদিনও দেখেছি, আর আজকে আমি লাইভ অনেকগুলো টিভিতে দেখেছি, প্রাইভেট আপনার ইউটিউবারদের প্রোগ্রামে দেখেছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের যে সেই হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, সূর্য সেন, ক্ষুদিরাম থেকে শুরু করে মুক্তিযুদ্ধ 90 এবং 24-এর যে ছাত্র গণঅভ্যুত্থান, সেই চেতনা আমাদের সীমান্তবর্তী মানুষকে প্রচন্ড সাহসী করেছে, যে কারণে ভারত কিন্তু থতমত খেয়ে গেছে। আজকে যে জনতার আমি প্রতিরোধ দেখলাম, এখানে কোনো রাজনৈতিক দল নাই, এবং যে কয়েকজন তরুণ ছেলের ইন্টারভিউ আমার 2 সহ আলোচক দেখেছেন কিনা, একেবারেই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, হয়তো দিন আনে দিন খায়, কিন্তু তাদের যে ভালোবাসা দেশের প্রতি, এবং তারা ওই টিভি চ্যানেলে, আমার চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী অঞ্চলের ভাষা আমার খুব প্রিয়, জগলু স্যার হয়তো আরো ভালো বলতে পারবে, তাদের ভাষার একটা মিষ্টতাও আছে। তো সেই ভাষায় তারা বলছে যে সারা দেশে খবর দেন, আমাদের 1 ইঞ্চি মাটি আমরা কেড়ে নিতে দেব না। এবং আজকে আমার চেম্বারে একজন আমার ম্যানেজারের চাকরি করেন, তার বাড়িও কুষ্টিয়ার ওই পদ্মা সীমান্তের ওখানে, সেও আজকে বলল গত 3-4 দিন আগে ভারতের জোর করা জমি বাংলাদেশের মানুষ গিয়ে দখল, মানে পুনরুদ্ধার করেছে, রিকভারি অফ পজেশন যেটাকে বলে। তো এটা অত্যন্ত আশাব্যঞ্জক দিক, এবং আমি মনে করি এর মাধ্যমে ভারত একটা মেসেজ পেল যে এই বাংলাদেশ বদলে গেছে। তারা তো বাংলাদেশকে 5ই আগস্টের আগে চিনত না। 5ই আগস্টের আগে এখানে কত নির্যাতন হয়েছে সংখ্যালঘুদের উপরে আওয়ামী লীগের মদদে, তখন তাদের মুখ থেকে জীবও বের হয়নি। তো এখন তো ভুয়া নিউজ দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে এখন তো ছেড়ে দিয়েছে অপপ্রচার। ওই 2-3টা রিপাবলিকের মতো মলম বিক্রেতা ওই মিডিয়ার কথা বাদ দেন। কিন্তু ভারতের সরকারকে এবার বুঝতে হবে যে জনগণের প্রতিরোধ কিন্তু তীব্র, এবং সারা বিশ্বের ইতিহাস কিন্তু সাক্ষী দেয়, কিউবা কিন্তু আমাদের চেয়েও ছোট দেশ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের চেয়েও আয়তনে যাই হোক ক্ষমতায় সর্বশীর্ষে, সেই
আমেরিকার চোখে চোখ রেখে আমেরিকার পেটের মধ্যে থেকে কিউবা জনগণের ঐক্যের কারণে তার স্বকীয় সত্তা বজায় রেখেছে। কাজে এই যে সমস্ত পণ্ডিত বা বুদ্ধিজীবীরা এতদিন আমাদের জ্ঞান দিত, হ্যাঁ ভারত একটা বড় দেশ, চারিদিকে বর্ডার 4600 কিলোমিটার, এইটা ভারতের সমস্যা, আমাদের সমস্যা না। আরে রবি ঠাকুরের ভাষায় সাগরে পেতেছি শয্যা, শিশিরের কি ভয়। আমরা তো লড়াই করতে করতেই বেড়ে উঠেছে এই অঞ্চলের জনপদের মানুষ। তার ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার জন্য তার লড়াই করতে হয়, ন্যায্যভাবে কথা বলার জন্য অধিকার প্রতিষ্ঠা করতে হয়। আমি যে অন্যকে নির্যাতন করি না মুসলমান হয়ে, সেইটা প্রমাণের জন্য আমাকে বারবার প্রমাণ দিতে হয়। কাজেই আমাদের বাংলাদেশের সামাজিক যে বন্ধন, এইটা সারা উপমহাদেশের মধ্যে বিরল, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। কাজেই ভারত যদি আজকের ঘটনা থেকেও শিক্ষা না নেয়, মনির ভাই আমি একটা কথা বলি, আমি যদিও পররাষ্ট্র বিষয়ে অভিজ্ঞ না, কিন্তু একজন আইনের ছাত্র হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, মানে রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে আমি মনে করি ভারতের এবার বিপদ বহুগুণ বেড়েছে। ভারতের কোনো প্রতিবেশী নাই ভারতকে বন্ধু মনে করে। কাজেই ভারতের উচিত হবে আজকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আর যেন কোনোদিন আমাদের দেশের ভূমিতে প্রবেশ করে, আমাদের পবিত্র মাটিতে প্রবেশ করে আমাদের জনগণের গাছপালা কাটা, ধান কেটে নেওয়া এই দুঃসাহস যেন না দেখায়। এবং এইটা আমি বিশ্বাস করতে চাই যে ভারতের জনগণ স্বতঃস্ফূর্তভাবে করেনি। প্রচন্ড হিন্দুত্ববাদী বিজেপি গভর্নমেন্ট এবং বিএসএফ মদত দিয়ে তারা এটা করিয়ে দেখাতে চায় যে আমরা তোমাদেরকে এখনো মানে শাসন করার চেষ্টা করছি। আমাদের এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে আমাদের বহু সমালোচনা আছে এবং এটা করব। সমালোচনাই সরকারকে সঠিক পথে রাখে, প্রশংসা করলে সেই সরকার বিপথে যায়, এটাই নিয়ম। কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের, বিশেষ করে ভারতের সঙ্গে ডিলিং এর ক্ষেত্রে, এটা সবাই বলবে চোখে চোখ রেখে আমরা কথা বলেছি। এবং আমাকে ডক্টর জগলুল হায়দার এবং আমার লার্নেড কলিগ ব্যারিস্টার ওয়াহিদ মোহাম্মদ মাহবুব আমাকে আরো কারেক্ট করতে পারেন ওনাদের টার্নে। আমার মনে পড়ে না নিকট ইভেন ফ্যাসিস্ট না, তাদের আগের আমলেও ভারতের অ্যাম্বাসেডারকে 2 মাসের মধ্যে ভারতের হাই কমিশনারকে 3 বার বাংলাদেশ সরকার ডেকেছে। এটি একটি বিরল ঘটনা। এর আগে পুশব্যাক হয়েছিল বিএনপির আমলে, তখন আমরা হাই কমিশনারদের ডাকতে দেখিনি। আর বাংলাদেশে শেখ হাসিনার আমল তো নিজেকে সে মুখ্যমন্ত্রী মনে করত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দৃঢ়তা এবং এই যে শোনেন, আমরা প্রত্যেক দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, নো ডাউট, কিন্তু আমাদের দিকে চোখ রাঙালে, আমাদেরকে অঙ্গ রাজ্য মনে করলে, আমাদের জনগণের উপর নিপীড়ন নির্যাতন করলে আমরা তীব্রভাবে প্রতিবাদ করব। এবং আমি শিবগঞ্জের ওই সীমান্তবর্তী গ্রামের বাঙালি বাংলাদেশের মানুষকে আমার হৃদয় নিংড়ানো অভিনন্দন, শুভেচ্ছা, এবং আমরা তাদের সঙ্গে আছি, আত্মিকভাবে আছি, প্রয়োজনে সার্বিকভাবে থাকব। আমাদের মাটি, এবং সবসময় যেটা আমরা মনে করি যে বাংলাদেশের মাটি যে বাংলাদেশের মানুষ রক্ষা করবে, আজকের ঘটনা তার একটি জ্বলন্ত উদাহরণ। ভারতকে শিক্ষা নিতে হবে, ভারত আর কতদিন এই দাদাগিরি আধিপত্যবাদের চেষ্টা করবে। আজকের জবাব যদি তারা বুঝতে না পারে, তাহলে ওই পুরাতন কথা, দেয়াল লিখন পড়তে না পারলে, আপনার যারা দেয়াল লিখন পড়তে পারে না তাদেরই কপালে দুঃখ নেমে আসে। আমাদের বাংলাদেশের জন্য এটা একটি অত্যন্ত পজিটিভ দিক। আর দ্বিতীয় যে বিষয়টা আমি বলি সেটা হচ্ছে আমাদের আপনার আওয়ামী লীগের লোকজনকে দলে দলে নেওয়া, এই কালচার মাত্র 5 মাসের মাথায়, এবং নতুন সরকার মানে নতুন নির্বাচিত সরকার না আসার আগেই এই ধরনের পদস্খলন আমাদেরকে ভাবিত করছে। আমরা ব্যথিত। আমরা সকল রাজনৈতিক দলকে, যাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই করেছি, জীবন মৃত্যুকে হাতে নিয়ে যে যার অবস্থান থেকে লড়াই করেছি, এই যে ব্যারিস্টার মাহবুব সাহেবের কি ঠেকা পড়ছে, লন্ডনের জীবনের আরামে জীবন ফেলে উনি বাংলাদেশে এসছেন, গত কয়েক বছর ধরে কথা বলছে, কত শত্রুতা ডেকে এনেছেন। সো অ্যাজ ডক্টর জগলুল হায়দার, আপনি তো ইচ্ছা করলেই আওয়ামী লীগের আমলে যে কোনো টিভিতে ঢুকে একটা নিউজ এডিটর হয়ে দালালি করে কোটি কোটি টাকা নিয়ে, আবার এখন যেরকম অনেকে রং পাল্টে ফেলেছে, বিভিন্ন টিভিতে ঢুকে গণতন্ত্রের সবক দিচ্ছে। কাজেই আমরা মনে করি আদর্শিক রাজনীতিটা আমাদের এবার যদি চালু না করতে পারি, যে যে আদর্শ বিশ্বাস করে, তাহলে আর কোনো কালে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না।
আমি আমি অনুরোধ করব বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে, বিশেষ করে বিএনপি, যারা অত্যন্ত জনপ্রিয় বড় রাজনৈতিক দল, যাদের প্রধান বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন না, বাংলাদেশের মানুষের নেতৃত্বে পরিণত হয়েছেন। সাহস, তার শৌর্য এবং তার দৃঢ়তা, আপোষহীনতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে বারবার মাথা খুঁড়ে বলছে যে কোনো মানুষের মন জয় করতে হবে।